আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এনএম ব্লগস। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমার এই বাইকটি প্রায় 34,000 প্লাস কিলো চালানো হয়েছে। এই 34,000 প্লাস কিলো চালানোর পরে বাইকটার রিভিউ কেমন, মানে কি কি গুড সাইড পাইছি আর কি কি ব্যাড সাইড পাইছি, এটা নিয়ে আমরা আজকে ভিডিওটা বানাবো। তো প্রথমে ওডোমিটারে দেখি বাইকটা কত কিলো চলছে এই পর্যন্ত। বাইকটা এই পর্যন্ত চলছে প্রায় এক্স্যাক্টলি 34,940 কিলো চলছে। হয়তো মিটারটা ভালো করে দেখা যাচ্ছে না রোদ্রের কারণে। যাই হোক, এখন আমরা বাইকটার কিছু গুড সাইড ব্যাড সাইড নিয়ে আলোচনা করব। যারা এই বাইকটি কেনার চিন্তা ভাবনা করতেছেন বা বাইকটি কিনবেন, ফার্স্ট হ্যান্ড হোক বা সেকেন্ড হ্যান্ড হোক, তো তাদের জন্য ভিডিওটা হয়তো বা উপকারী হবে। চলুন তাহলে শুরু করা যাক। ওকে, প্রথমে আমরা এটার ব্যাড সাইড যা যা পাইছি এই পর্যন্ত আমি এত কিছু চালানোর পরে সেটা নিয়ে আলোচনা করব। ব্যাড সাইডের নাম্বার 1 হচ্ছে ব্রেকিং। বাইকটার ব্রেকিং আলহামদুলিল্লাহ অতটা একটা খারাপ না, কিন্তু ব্রেকিংটা একটু প্রবলেম হয় এই কারণেই, বাইকটার টায়ারের কারণে। কারণ এটার যেই টায়ার সেকশন, সামনে দেওয়া হয়েছে 90 সেকশনের টায়ার এবং পিছনে দেওয়া হয়েছে 110 সেকশনের টায়ার, এবং এটা হচ্ছে টিভিএসের টায়ার ইউজ করা হয়েছে এখানে। টিভিএসের টায়ার হওয়ার কারণে টায়ারগুলো তেমন একটা গ্রিপিং ভালো না। তো গ্রিপিং ভালো না হওয়ার কারণে বাইকটার ব্রেকিংটা একটু প্রবলেম হয়, যেমন স্কিডিং করে অনেকবার। একটু জোরে ব্রেক চাপলে বা হার্ড ব্রেক করলে অনেক সময় সামনের টায়ার বলেন পিছনের টায়ার বলেন স্কিডিং করার সম্ভাবনা বেশি থাকে। আর যদি সামান্য ভেজা সারফেস থাকে, ভেজা জায়গায় থাকে, বালি থাকে, তাহলে তো স্কিডিংটার মাত্রাটা একটু বেশি হয়ে যায়। এটা হচ্ছে নাম্বার 1 প্রবলেম। আর এটার নাম্বার 2 প্রবলেম, যেটা সবাই এটার মধ্যে কমপ্লেন করে, নাম্বার 2 প্রবলেম হচ্ছে মাইলেজ। মাইলেজ নিয়ে এটার ভালো একটা প্রবলেম আছে, সবাই এই কমপ্লেনটা করে। যদি রাফ অ্যান্ড টাফ চালানো হয়, মানে হাই আরপিএমে চালানো হয়, তাহলে এটার মাইলেজ অ্যারাউন্ড 25 to 30 এর মধ্যে পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। আর যদি জেন্টলি রাইড করেন, আরপিএম 6-7-এর মধ্যে মেনটেন করে চালান, তাহলে 40-র মধ্যে পাওয়া যায়। প্লাস 40 প্লাসও আমি পাইছি জেন্টলি রাইড করার পরে। নাম্বার 3 ব্যাড সাইড হচ্ছে এটার মেনটেনেন্স কস্টটা একটু বেশি। এই সেগমেন্টের অন্যান্য যে বাইকগুলো আছে অন্যান্য ব্র্যান্ডের, সেগুলো থেকে এটার মেনটেনেন্স কস্ট বেশি। মেনটেনেন্স কস্টের বড় প্রবলেম হচ্ছে এটার ইঞ্জিন অয়েল। যেটা দেখা যাচ্ছে 1200 ml ইঞ্জিন অয়েল। 1200 ml ইঞ্জিন অয়েল ছাড়া এটাতে ঢুকানো যায় না, 1200 ml রিকমেন্ডেড। যাই হোক, যদি আপনি 1 লিটারের ইঞ্জিন অয়েল কিনেন, তাহলে আপনাকে দুটা কিনতে হবে। প্রথমে 1 লিটারের একটা, আর 200 ml অন্যটা থেকে ইউজ করতে হয়। এটা খুবই একটা প্যারাদায়ক এবং যন্ত্রণাদায়ক। এই জন্য আপনি সব ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করতে পারবেন না। কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো 1200 ml হয়, সেগুলো আপনি ইউজ করতে পারবেন। সব ব্র্যান্ডের ইউজ করতে গেলে ওই যে ঝামেলা একটাই, একটা থেকে এক লিটার, আরেকটা থেকে 200 ml ইউজ করতে হবে। এটা হচ্ছে এটার একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ। আর এছাড়া এটার যে অন্যান্য পার্টস আছে, পার্টসগুলার দামও মোটামুটি বেশি খারাপ না। তো মেনটেনেন্স কস্টটাই আপনাকে একটু বেশি যন্ত্রণা দিব যদি এই সেগমেন্টের অন্যান্য বাইকগুলোর তুলনায়। তো এটার নাম্বার 4 ড্রব্যাক হচ্ছে, মানে ব্যাড সাইড হচ্ছে এটা টার্নিং রেডিয়ান্স। যে আপনি যদি রাস্তা দিয়ে বাইকটাকে ঘোরানোর সময়, যে কোনো সময় ইউটার্ন করার সময় অনেকটা প্রবলেম হয়, যে কোনো একটা মিডিয়াম টাইপের রাস্তার মধ্যেও। যে অন্যান্য বাইকগুলো যেমন টার্নিং রেডিয়ান্স একটু কম থাকে, টার্নিং রেডিয়ান্স এটার খুব বেশি, মানে ঘুরাইতে অনেকটা জায়গার প্রয়োজন হয়। এটাও রাস্তার মধ্যে অনেক সময় প্যারা দেয়। দেখা গেছে সামনে ব্যাক করানোর সময় সামনে কিছু জন নিয়ে আবার ব্যাক করে আবার মুভ করতে হয়। তো ঘুরানোর ক্ষেত্রে, বাইক ঘুরানোর ক্ষেত্রে এটা একটা ভালোই ঝামেলা পোহাইতে হয়। নাম্বার 5 হচ্ছে এটার হাইট প্রবলেম। যদি আপনি মিনিমাম 5 ফুট 6-এর না হন, তাহলে এটা চালাইতে আপনাকে একটু প্রবলেম হবে। যারা 5 ফুট 6-এর নিচে আছেন বা 5 ফুট 5-এর নিচে, তাদের একটু চালাইতে একটু প্রবলেম হবে। মানে ধরেন আপনি ব্যাক করার সময় তখন আপনাকে খুব সিটে বসে ব্যাক করতে খুব প্রবলেম হবে। আর সব দিক থেকেই কন্ট্রোলিং বলেন, জ্যামের মধ্যে আর যাই বলেন, তখন মোটামুটি একটু ভালোই প্যারা দিবে আপনাকে।
নাম্বার 6 ব্যাড সাইড হচ্ছে এটার যে লুকিং গ্লাসগুলো একটু ওয়াইড, একটু বড়। এখানে অনেক সময় স্ক্র্যাচ পড়ে যায়, অনেক কিছুর সাথে বাড়ি খায়। তারপরে এই যে এখানকার যে গ্রিপগুলো আছে, গ্রিপগুলো ঝুলে থাকে, পড়ে যায়, তো চালানোর সময় দেখতে খুবই বাজে লাগে। এটা হচ্ছে এটার অন্যতম একটা ব্যাড সাইড লুকিং গ্লাসের। তো আমি লুকিং গ্লাসগুলো চেঞ্জ করে ফেলবো, এগুলো অনেক প্যারা দেয়। এরপরে এটার অন্যতম একটা প্রবলেম হচ্ছে এটার চেইনের যে একটা চেইনের সাউন্ডটা অনেক বড় একটা প্যারা দেয়। চেন নিয়মিত লুপ করে রাখতে হয়। এই যে এখন যেমন আমার এটার চালানোর ফলে টের পাইতেছি যে চেনে একটা প্রবলেম মানে সাউন্ড হইতেছে। তো চেনের নয়েজটা নিয়মিত মেনটেন্স করে চলতে হয়। তো এতক্ষণ তো আমরা এটার ব্যাড সাইডগুলো বললাম, এবার চলেন বাইকে চলতে চলতে বাকি গুড সাইডগুলো নিয়ে একটু আলোচনা করব। এটার নাম্বার 1 গুড সাইড হচ্ছে এটার লুকিং। তো লুকিংটা দেখে যে কেউ মোটামুটি এটার প্রতি একটা ফিদা হয়ে যাবে। যেমন ফার্স্ট টাইম যখন এই বাইকটা 2018 সালে যখন লঞ্চ হয়, তখন দেখে আমি ক্রাশ খেয়ে গেছি এটার লুকিংয়ের ক্ষেত্রে। ইভেন এই প্রাইসের মধ্যে এই লুকিংয়ে মোটামুটি বেস্ট মনে হয়েছে এই প্রাইসটা। নাম্বার 2 হচ্ছে এটা রেডি পিক আপ। এটার যে রেডি পিক আপ, আপনি যখন রাইড করবেন তখন বুঝতে পারবেন, রাইড না করলে এটার রেডি পিক আপ বোঝা যায় না। যে রেডি পিক আপটা খুব চমৎকার, কুইক অ্যাক্সেলার যেটাকে আমরা বলি, খুব ভালো হয়। নাম্বার 3 হচ্ছে এটার অয়েল কুল ইঞ্জিন, যা আপনার লং ওয়ে রাইডে আপনাকে খুব ভালো সার্ভিস দেবে। যেমন অনেকক্ষণ যাবৎ চালানোর পরেও ইঞ্জিন হিট হবে না এবং ইঞ্জিনের পারফরমেন্সও ডাউন হবে না। নাম্বার 4 হচ্ছে এটার কমফোর্ট। এটার কমফোর্ট জোনটা খুব চমৎকার। যেমন সিটটা খুব সফট এবং চালানোর পরে বুঝতে পারবেন। সো সিটের ক্ষেত্রে পিলিয়ন নিয়েও দীর্ঘক্ষণ রাইড করা যায়। পিলিয়ন কমফোর্টও অনেক চমৎকার। নাম্বার 5 হচ্ছে এটার সাসপেনশন। এটার যেই সাসপেনশন ফিডব্যাক খুব ভালো। সামনের সাসপেনশন এবং পিছনের সাসপেনশন খুবই ভাঙ্গাচোরা রাস্তা বলেন আর যাই বলেন, সেখানে মোটামুটি দীর্ঘক্ষণ চালানোর পরেও ভালো কমফোর্ট পাওয়া যায়। তারপরে এটা নেক্সট গুড সাইড হচ্ছে যে হাইওয়েতে আপনার কন্ট্রোলিং বলেন, তারপরে হাইওয়েতে রেডি পিক আপ, হাইওয়েতে ওভারটেকিং, সব কিছুতেই মোটামুটি হাইওয়ে পারফরমেন্স খুব চমৎকার। হাইওয়েতে কয়েকবার চালানো হয়েছে, যেমন আমি মাওয়ার রোডে প্লাস চিটাগাং রোডে চালানো হয়েছে, সেখানে খুব ভালোই দেখছি যে ফিডব্যাক চমৎকার পাওয়া যায়। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে যা করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।